হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি হুমায়রা রায়শা আছি আপনাদের সাথে আমার ভৌতিক চ্যানেল বড়ইতলা ভূত 83 থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি বেশি কথা বাড়াবো না, যদি অনেকটা দিন আপনাদের থেকে অনেক দূরে ছিলাম। আজকে আবার কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। একটা একটা করে প্রতিদিন চেষ্টা করব আপনাদেরকে সেই ঘটনাগুলো শেয়ার করার। যাই হোক, আজকের ঘটনাটা সত্য ঘটনা অবলম্বনে এবং ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন হোসাইন খান ভাইয়া। আপনারা যারা ভূতের গল্প পড়তে পছন্দ করেন বা শুনতে পছন্দ করেন, ঘটনাটি তাদের জন্যই লেখা। অনেক দিন পর আজ আবারও একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ঘটনাটা কতটা ভয়ঙ্কর হবে জানি না, তবে যার সাথে ঘটনাগুলো ঘটে শুধুমাত্র সেই জানে কতটা ভয়ঙ্কর। যাই হোক, আমি গল্প শুরু করছি। ঘটনাটি ঘটেছে আমার বন্ধুর এক বড় ভাইয়ের সাথে। যেভাবে শুনেছি সেভাবেই লেখার চেষ্টা করেছি। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে মানুষের পক্ষে ভালো থাকা অসম্ভব হয়ে যায়। কিছু কিছু ঘটনা যা মানুষকে অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করে। আমি রায়হান, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা কিনা আমার জীবনকে পুরো বদলে দিয়েছিল। আমার বাসা ভোলা, কিন্তু আমি পড়ালেখার কারণে বরিশালে থাকি। আমি সবেমাত্র এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে 2002 সালে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। হঠাৎ জরুরি একটা কাজে বাসায় যাওয়া খুব প্রয়োজন হয়ে যায় আমার বাসা ভোলার একটি গ্রামে, আমি নামটা বলতে চাচ্ছি না। বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ওই দিন রওনা দিয়ে সন্ধ্যা 7:30 পৌঁছে যাই, আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ ছাড়ে 5:30। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা ভেঙে যেতে হয়, যারা যান তারাই জানেন। শেষ গাড়ি আমাদের ছিল 7:20, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30। আমি ভাবলাম অটোরিকশা বা মোটর সাইকেলে যাব। বাসে যেতে গেলে লাহারহাট যেতে হয় এবং লাহারহাট থেকে ফেরিতে প্রায় 2.5 ঘন্টা লাগে, এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনাটি ঠিক এইখানেই ঘটে। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, পার হতে নদীতে 3 টাকা লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা ভাড়া বের করে আমি দিলাম মাঝির হাতে, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা, তোমার কাছে নৌকার ভাড়া নিব না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা? সবার কাছ থেকে ভাড়া নিচ্ছেন, তাহলে আমার কাছ থেকে কেন নেবেন না? তিনি উত্তরে বলল, বাবা, আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ তার প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করেও সে নিল না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই সবার শেষে নৌকা থেকে নেমেছিলাম। যে নামতে যাব ঠিক তখনই মাঝি ডাক দিল, রায়হান বাবা, সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ করো। বাবা, সাবধানে যেও কিন্তু। এমনভাবে বলতে লাগলো যেন সামনে আমার জন্য কোনো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাঝি আমার নামটা কি করে জানলো। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত প্রায় 8টা। বাস স্ট্যান্ডে বাস ছাড়ে 8:30। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল মাত্রই 15 জন। রাতের গাড়ি, এজন্যে
হয়তো যাত্রী কম, মনে মনে তাই ভাবতে লাগলাম। সামনের দিকে ড্রাইভারের ঠিক পেছনে বসার পর মনে হলো আমি নৌকায় কিছু একটা ফেলে রেখে এসেছি। তারপর মনে পড়লো যে আমি আমার ব্যাগটা, যেটার মধ্যে আমার আম্মুর কিছু জরুরি ওষুধ আছে, সেটা নৌকায় ফেলে রেখে এসেছি। ঘড়িতে দেখলাম 8:15 বাজে। গাড়ি ছাড়তে এখনও আরও 15 মিনিট। আমি আর দেরি না করে দৌড়তে দৌড়তে নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম নৌকার সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করার পরেও মাঝিকে আর পেলাম না। ঘড়ির দিকে তাকালাম, 8:25 বাজে। আর 2 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে, যার কারণে ব্যাগের আশা এখন আমার ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে যেতে হবে। আমি আগে গাড়ির সিটে এসে তাকিয়ে দেখি সে ব্যাগটা আমার সিটের উপরে রাখা। আমি একটু অবাক হয়ে ব্যাগটার দিকে তাকিয়ে থাকলাম। 30 মিনিট আগে আমি নৌকায় যে ব্যাগটা ফেলে আসলাম, সে ব্যাগটা এখানে কিভাবে আসলো, এর উত্তর আমার এখনও অজানা। যাই হোক, গাড়িতে বসে এটা ওটা ভাবতে থাকলাম। গাড়ি ছাড়লো 8:40-এ। সব কিছু ঠিকঠাক। বরিশাল থেকে লাহারহাট যেতে ভাড়া সবসময় কন্ট্রাক্টররা বাসের শুরু থেকেই শুরু করে, কিন্তু আজ সবার সামনের সিটে বসেও ভাড়া কেন কালেক্ট করলো না আমার থেকে আগে, আমি বুঝতে পারলাম না। আমাকে ছেড়ে পেছনের সিট থেকে কন্ট্রাক্টররা ভাড়া কালেক্ট করতে শুরু করলো। ভাবলাম হয়তো ওদের কোনো ভুল হচ্ছে, সব ভাড়া ওঠানোর পর হয়তো আমার থেকে ভাড়া নেবে। তো যাই হোক, কন্ট্রাক্টর ভাড়া তুলে তারপর ড্রাইভারের পাশে গিয়ে বসলো। আমি ডাকলাম, মামা ভাড়া নেন। কন্ট্রাক্টর বলল, আপনার ভাড়া দেওয়া লাগবে না মামা। আমি জানতে চাইলাম কেন? সবার কাছ থেকে তো ভাড়া নিচ্ছেন, তাহলে আমারটা নেবেন না কেন? উত্তরে কন্ট্রাক্টর সে মাঝির মতো একই উত্তর দিল, তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ আমি তার শোধ দিলাম। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা আর না বাড়িয়ে চুপচাপ ভাবতে লাগলাম কি হচ্ছে এসব আমার সাথে। লাহারহাট পৌঁছাতে 9:30 বাজলো। ফেরি ছাড়বে 10টায়। তাকিয়ে দেখলাম ফেরি এখনও ঘাটে আসেনি। ঘাটে দোকান খোলা দেখে আমি 1 কাপ চা খাবো ভাবলাম। আমি দোকানে গিয়ে যথারীতি দোকানদারকে বললাম আমাকে 1 কাপ চা দেন। দোকানদার ছিলেন খুবই বয়স্ক একজন লোক এবং পাঞ্জাবি পরা, মুখে লম্বা দাড়ি এবং সে দাড়িগুলো সবই পাকা, একজন মুরব্বী মানুষ। তো তিনি বলল, চা খাবা বাবা? আমি বললাম হ্যাঁ, আমাকে 1 কাপ চা দেন। সে আমাকে বলল, পথে কোনো সমস্যা হয়নি তো? আমি বিস্মিত হয়ে বললাম, না, কোনো সমস্যা হয়নি, চা দেন। তিনি আমাকে নর্মাল কাচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানে সাধারণত চায়ের কাপেই চা দেওয়া হয়, কিন্তু সে আমাকে সাধারণ একটা গ্লাসে চা দিলেন। যাই হোক, এবং চায়ের কালারটা ঠিক অন্য রকম ছিল, চায়ের মতো ছিল না, একটু অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে সরে বাসায় কল করে জানিয়ে দিলাম সব। বাসা থেকে দোয়া দরুদ পড়তে বলল আমাকে। দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে চাটা খেতে বারণ করলো আমার মা আমাকে। কলটা কেটে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম। দোকানের কাছে গিয়ে যা দেখলাম সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার কথা, কিন্তু আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। যে দেখি সব কিছু উধাও, চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা একটা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওটা ঠিকই আছে, কিন্তু দোকানটা নেই। তবে আমার হাতে তাকিয়ে দেখি চায়ের গ্লাসটা আমার হাতেই আছে। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজে আমার একটু স্বস্তি হলো। দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে।
আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে, তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে আসছে। এখন তারা ফিরছে এবং তারা পাশেই গ্রামে যাবে। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাত্রে গাড়ি পেতে ঝামেলা হয়। যাই হোক, ঘাটে ফেরি চলে আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স, আর সাথে আমি, আর আমার সাথে আরও 3 জন যাত্রী। ফেরি ছাড়লো রাত 10:40। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো ত্রুটির কারণে ফেরি বন্ধ হয়েছে। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নেমে ফেরির ইঞ্জিনের কাছে গেলাম। দেখলাম কেউ নেই। ইঞ্জিন মাস্টারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তখন আমি। আমরা সবাই জানি ফেরির ড্রাইভারের যে সিটটা একটু উপরে থাকে। আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করলো আবার, এবং একদম মাঝ নদীতে আবার ফেরিটা থেমে গেল। তারপরও আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। ড্রাইভারের সাথে কথা বলবো বলে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে কি মনে করে নিচে তাকাতেই যা দেখলাম তা ভাবতেই আমার এখন গা শিওরে ওঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স বলে কিছুই নেই এবং কোনো লোকও নেই। পুরো ফেরিতে আমি একা, আর পুরো ফেরিটাই ফাঁকা। দেখা মাত্র আমি প্রচণ্ড শক খাই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি, ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভেতর থেকে আটকানো ছিল। 2 থেকে 3 বার আমি নক করার পরেও দরজা ভেতর থেকে কেউ খুলল না। সবচেয়ে অবাক করার বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষ আমি দেখছিলাম না। ফেরি আবার স্টার্ট করলো, একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসার বিছানায় শুয়ে আছি। তখন বিকাল 4টা বাজে। আমি এভাবে কিভাবে আসলাম জিজ্ঞেস করতে আব্বু বলল, আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং গাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে রওনা দেয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইল থেকে একটা কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে, কাকা, আপনি কোনো টেনশন করেন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওখানে রায়হানকে পাবেন। এইটুকু বলে লাইনটা কেটে দিল। রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ আর দিল না বাবাকে। বলে রাখা ভালো, আমার বাসা থেকে আলামিন মসজিদের দূরত্ব মাত্র 10 মিনিটের, এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছে। তখন তিনি আমাকে ওখানে কেন দেখলেন না? যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার যে খাটটি রয়েছে তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি, এবং 2টা জানাজার খাটের মধ্যে পড়ে আছে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসলেন। 3 থেকে 4 দিন পর আমি সুস্থ হই। যাই হোক, ঘটনার পর দিন রাতে আমি কি মনে করে যেন আমার মানি ব্যাগটা চেক করে দেখতে পেলাম আমার মানি ব্যাগে অতিরিক্ত আরও 200 টাকা আছে। আমার স্পষ্ট এখনও মনে আছে, বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় আমার মানি ব্যাগে 740 টাকা ছিল। মানি ব্যাগে এর চেয়ে বেশি 1 টাকাও ছিল না আমার, আর মানি ব্যাগে 100 টাকার কোনো নোটও ছিল না। এখন 2টা 100 টাকার নোট, যেটা কি না এখনও আমার কাছে রেখে দিয়েছি। অবাক করার বিষয় হলো যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থার কথা জানিয়ে। আমার আব্বুর কল রিসিভারে তার কোনো লিস্টই ছিল না। আরও একটা অবাক করার বিষয় হলো, খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম?
আর ফেরি থেকে আমার বাড়ি হচ্ছে 109 কিলোমিটারের দূরত্বে। আমি কিভাবে অতিক্রম করলাম সেই নদী, আর মাঝি, বাসের ড্রাইভার, আমার ব্যাগ পাওয়া, এমন হাজারো প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খেতে লাগলো, যার উত্তর আমার আজও অজানা। ঘটনাটি পুরো সত্য ঘটনাকে কেন্দ্র করে, যা আমার সাথে ঘটে গেছে। যদি ভালো লাগে ঘটনাটি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সত্য ঘটনা যদি আপনারা শুনতে চান, অবশ্যই আমাকে কমেন্টে লিখে দিবেন। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে এতটুকু আশা করতেই পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।